হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্র্যাভিটেশনের যে সেকেন্ড পার্টটা রয়েছে, সেকেন্ড পার্ট বলতে আমরা নিউমারিক্যালস যেগুলো করছিলাম। ওকে, তো ছায়ার যে এক্সারসাইজ সলিউশন করছিলাম, এর আগের ক্লাসে আমরা 12টা প্রবলেম সলভ করেছিলাম। আজকে নেক্সট প্রবলেমগুলো আমরা সলভ করব। ওকে, তো তোমরা আমাকে বলছিলে যে স্যার আমরা এর পিডিএফটা কোথায় পাবো। তো দেখো, আমি তো আগের ক্লাসগুলোতে সেভ করিনি, আজকে থেকে আমি বলেছিলাম যে সেভ করে রাখবো। আর তোমরা যদি এর পিডিএফটা পেতে চাও, মানে কোশ্চেনগুলো এবং আনসারটা যেটা আমি বোর্ডে আমি লিখছি তার যদি একদম পিডিএফটা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে ক্লাস 11 সেমিস্টার 2 এর, সেটা দেখো আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, তো সেখান থেকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো যে আনসারটা আমি এখানে লিখছি সেটা পেয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। ওকে, আদারওয়াইজ বইতে তোমাদের কাছে এগুলো রয়েছে, কিন্তু আনসারটা এখানে যদি তোমরা চাও। ওকে, বা কারো কাছে হয়তো হতে পারে যে ছায়ার হয়তো বইটা নেই, তাহলে সেক্ষেত্রে সেও কিন্তু সুবিধাটা পেতে পারে। ওকে, তো চলো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকি। তো দেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 যেটা এখানে বলছে যে পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষণের মান, ওকে, ভূপৃষ্ঠের মানে 4% এবং 50% হবে। তো দেখো, একটা জায়গায় বলছে ভূপৃষ্ঠের মানে 4% হবে, একটা জায়গায় বলছে ভূপৃষ্ঠের মানে 50% হবে। তাহলে দেখো, 4% যদি বলি সেটা অনেক কম, আর 50% যদি বলি সেটা অনেক বেশি পরিবর্তন। তাহলে 4%-এর ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশন কি ব্যবহার করতে পারি, বা 50%-এর ক্ষেত্রে কি আমরা অরিজিনাল যে ফর্মুলাটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি জেনারেল যে ফর্মুলাটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। তো তোমাদের এই ধরনের কোয়েশ্চেন মনের মধ্যে আসবে। তো তোমাদেরকে আমি বলছি এই পার্সেন্টেজ যখন খুবই কম হবে, খুবই কম বলতে মানে 1% বা পয়েন্ট ফ্র্যাকশনে যখন যাবে, তখন তোমরা অ্যাপ্রক্সিমেটটা ইউজ করো, আদারওয়াইজ আমরা জেনারেল ফর্মুলাটা ইউজ করবো। তো জেনারেল ফর্মুলা আমাদের কী ছিল বেসিক্যালি, না জেনারেল ফর্মুলা যেটা ছিল আমি এদিকে লিখছি, সেটা হচ্ছে জিডেস ইকুয়াল টু জি আর স্কোয়ার আপন আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এইটা ছিল অ্যাকচুয়ালি। তো দেখো, এইখানে যেটা বলছে 4%, প্রথম কোশ্চেন আমরা যদি করি, প্রথম 4% মানে কি, না জিডিএস ইকুয়াল টু ভূপৃষ্ঠের মানে 4%, জিডিএস মানে জি ইন্টু 4/100, 4/100, তার মানে হচ্ছে G/25। তো সেক্ষেত্রে জিডিএস ইকুয়াল টু G/25, তাহলে এখানে যদি আমরা G/25 লিখি, দেখো, সো দ্যাট উইল বি ইকুয়াল টু আর স্কোয়ার আপন আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, এইটা হবে। তাহলে দেখো, এইখান থেকে আমরা নির্ণয় করব, আচ্ছা জিডিএস ইকুয়াল টু জি আর স্কোয়ার, তাই তো, তাহলে জিটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এইচটা নির্ণয় করতে হবে কত উচ্চতায়, তাহলে আর স্কোয়ার আপন আর প্লাস এইচ হোল স্কোয়ার যদি আমরা বলি, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো, 1/25। তাহলে যদি আমরা বর্গমূল করে দিই এবং পজিটিভ ভ্যালুটাকে নেবো, কারণ আর এইচ দুটোই পজিটিভ, তাহলে ইকুয়াল টু 1/5 আসছে। তাহলে এইটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো, তাহলে 5 আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর প্লাস এইচ, তার মানে এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 4 ইন্টু আর, 4 ইন্টু আর। ওকে, তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে করতে পারবো 25,600 কিলোমিটার। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, বাস 4 ইন্টু 6,400, তাহলে কত আসছে বলো, 0 0 4 4 16, 4 6 24 25। তাহলে ডাইরেক্ট দেখো চলে আসছে একদম ইজিলি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্টটার জন্য। আর সেকেন্ড পার্টটার জন্য বলছে 50% কী করে হবে। দেখো, সেকেন্ড পার্টটা যদি আমরা বলি, এটা হচ্ছে যে ফার্স্ট পার্টটার জন্য, সেকেন্ড পার্টটা আমি নেক্সট পেজে করছি। তো সেকেন্ড পার্টটা যেটা বলছে সেটা কি, জিডিএস ইকুয়াল টু হচ্ছে যে জি ইন্টু 50/100। ওকে, তার মানে জি আপন 2। দেখো, জিডিএস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জি আপন 2 হয়ে যাচ্ছে 50% মানে। তাহলে জিডিএসের ভ্যালু যদি আমরা বসাই, তাহলে জি আর স্কোয়ার আপন আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু G/2। তাহলে জি জি কেটে গেল, এখান থেকে দেখো পেয়ে যাচ্ছে আর প্লাস এইচ ইকুয়াল টু হয়ে যাবে 1/√2। ওকে, বর্গমূল করলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে √2 আর ইকুয়াল টু আর প্লাস এইচ, তাহলে √2 মাইনাস 1 ইন্টু আর ইকুয়াল টু এইচ। ওকে, তার মানে এইচ সমান হয়ে যাচ্ছে √2 মাইনাস 1 ইন্টু আর। এই মানটা তোমরা ক্যালকুলেট করবে, তাহলে √2 মাইনাস 1 ইন্টু 6,400 কিলোমিটার, তাহলে এইটা ডাইরেক্ট ইন্টু 6,400 কিলোমিটার, এটা কিলোমিটার ডাইরেক্ট ভ্যালুটা চলে আসবে। ওকে, বোঝা গেল? এটা যদি তোমরা করো, এর রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। ওকে, চলো নেক্সট। বলছি, একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন দেওয়া আছে 90 কিলোগ্রাম এফ, মানে কিলোগ্রাম ভার। বস্তুটি এই বস্তুটির একটি অন্য গ্রহে, যার ভর পৃথিবীর ভরের 51 অংশ, যার ভর পৃথিবীর ভরের 51 অংশ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 71 অংশ, ওজন কত? তার মানে পৃথিবীতে ওজন দেওয়া আছে মনে করো 90 কিলোগ্রাম এফ।
ওজন মানে বেসিক্যালি ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাই তো, ডাব্লিউ ইকুয়াল টু এমজি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু আমরা মনে করছি 90 কিলোগ্রাম এফ, মানে কিলোগ্রাম ভার। তাহলে এটা পৃথিবীতে, তাহলে অন্য জায়গায় কত হবে, ডাব্লিউ ড্যাশ আমরা যদি বলি অন্য গ্রহে, তাহলে সেটা এম জি ড্যাশ হবে, সেইটা ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে, মানে জি ড্যাশ ইকুয়াল টু নির্ণয় করতে হবে বেসিক্যালি, তাহলে এম জি ড্যাশ পেয়ে যাবো। তাহলে দেখো জি ড্যাশ আমরা কী করে নির্ণয় করতে পারবো, কারণ দেখো আমরা এমনিতে জি এর যে ফর্মুলাটা জানি, জেনারেল ফর্মুলা, যখন আমরা মাস এবং রেডিয়াস দিয়ে লিখবো, তাহলে জি ইকুয়াল টু আমরা কী লিখি, জি এম আপন আর স্কোয়ার। তাহলে অন্য গ্রহে এটা জি ড্যাশ হয়ে যাবে, সেটা কত হবে, জি এম ড্যাশ আপন আর ড্যাশ স্কোয়ার। তাহলে অন্য গ্রহে দেখো জি ড্যাশ কত হবে না, জি ড্যাশ বাই জি যদি আমরা করি, তাহলে যেটা আমরা পাবো এখানে সেটা হচ্ছে যে জি এম ড্যাশ আপন আর ড্যাশ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আপন জি এম। ওকে, তাহলে জি এর মানটা, জি ড্যাশের মানটা বসিয়ে দিয়েছি, জি জি কেটে গেল, তাহলে আলটিমেটলি দেখো এটা হচ্ছে এম ড্যাশ আপন এম ইন্টু আর আপন আর ড্যাশ হোল স্কোয়ার। এবার দেখো এখানে গিভেন আছে, দেখো বলছে অন্য গ্রহের ভর পৃথিবীর ভরের একের নয়, তার মানে এম ড্যাশ ইকুয়াল টু গিভেন আছে এম বাই 9 এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে আর ড্যাশ ইকুয়াল টু গিভেন আছে আর বাই 2। তাহলে দেখো এখানে যদি মানটা বসাই, এম ড্যাশ আপন এম কত হবে, একের নয় ইন্টু আর আপন আর ড্যাশ কত হবে, দেখো 2 মানে 2 স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে 4 হয়ে গেল, 4/9, 4/9। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, জি ড্যাশ ইকুয়াল টু দেখো 4/9 ইন্টু জি, আমরা কি পাচ্ছি বেসিক্যালি জি ড্যাশ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4/9 ইন্টু জি, মানে 4g/9। তাহলে উভয় পক্ষে যদি এম গুণ করে দাও, তাহলে এম জি ড্যাশ ইকুয়াল হয়ে যাবে দেখো 4/9 ইন্টু এম জি। এবার এম জি গিভেন আছে 90, তাহলে 4/9 ইন্টু 90 হয়ে গেল কেজিএফ, তাহলে 9 10 হয়ে যাবে, তাহলে দেখো 40 কেজিএফ, 40 কিলোগ্রাম ভার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এম জি ড্যাশটা কত হচ্ছে, 40 কিলোগ্রাম ভার, ভেবে দেখো, ক্লিয়ার, 40 কিলোগ্রাম। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো যে দুটি 800 কেজি এবং 600 কেজি ভরের বস্তু 0.25 মিটার দূরত্বে রয়েছে। তাহলে এই দুটো বস্তু, একটা হচ্ছে যে 800 কেজি আমরা যদি বলি, ওকে, আর একটা হচ্ছে 600 কেজি। 600 কেজি পরস্পর থেকে 0.25 মিটার দূরত্বে বলছে রয়েছে। বস্তুদের সংযোজক রেখার উপর 800 কেজি ভরের বস্তু থেকে 0.02 মিটার দূরে, মানে এইখানে এই ডিস্টেন্সটা কত, 0.02, তাহলে বাকি ডিস্টেন্সটা কত হবে 0.23, তাই তো, 0.23 মিটার। তার মানে এইখানে কোনো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা আমাকে কি নির্ণয় করতে বলছে, সেই পয়েন্টে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো, এই পয়েন্টে। তাহলে তোমরা জানো এম ভর থেকে আমরা যদি বলি যে এম ভর থেকে আর ডিস্টেন্স, এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে তার মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু কত হয়, মাইনাস জি এম আপন আর। এবং যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি, যদি একের বেশি মাস থাকে সিম্পল যোগ হতে থাকবে, তাহলে এই মাসের জন্য জি এম আপন আর হবে, আবার এই মাসের জন্য জি এম আপন আর হবে। তাহলে দেখো পি বিন্দুতে আমরা যদি বলি, পি বিন্দুতে মোট মহাকর্ষীয় বিভব, মোট মহাকর্ষীয় বিভব যেটা হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2, মানে এর জন্য হবে ওই জন্য হবে। তাহলে যদি আমরা বলি মাইনাস জি ইন্টু 800 কেজির জন্য 800 লিখব, আপন দেখো ডিস্টেন্সটা কত 0.02, মাইনাস 600-র জন্য কত লিখব, 600 লিখব, আপন কি হবে 0.23, এইটা হবে ফাইনাল আনসার। তাহলে এখান থেকে মাইনাস জি যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 800/0.02 মাইনাস 600/0.23। তোমরা চাইলে এখানে জি এর মানটা বসিয়ে দিতে পারো, মাইনাস 6.67 ইন্টু 10⁻⁻11 এসআই ইউনিট। তো এইটা যদি করো তোমরা এখানে জুল পার কেজিতে পেয়ে যাবে। ওকে, তো এইটা তোমরা নির্ণয় করো, ওকে, পোটেনশিয়ালটা তোমরা এই যে ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা আমি করছি না, ক্যালকুলেশনটা করলে তোমরা এই রেজাল্টটা পাবে, এখানে মাইনাসটা দেওয়া নেই গিভেন, ঠিক আছে, ভ্যালুটা দেওয়া রয়েছে, ক্লিয়ার। চলো নেক্সট কি বলছে দেখো, পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষত্বরণের আপাতমান 0 হবে। এই ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে, ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু দিস এবং জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোশ্চেনটা ভালো করে বুঝো, পৃথিবীর ঘূর্ণন কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষত্বরণের আপাতমান 0 হবে। নিরক্ষীয় অঞ্চলে আপাতমান 0 হবে, তাহলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষত্বরণের ফর্মুলা কি রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী যদি ঘূর্ণন বেগ যদি ওমেগা হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চল আমরা কি লিখি, জি ড্যাশ ইকুয়াল টু
জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা হয়। তাহলে দেখো জিডিএস যদি শূন্য হয় তার মানে কি ওমেগা কত হওয়া উচিত, ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি হওয়া উচিত, ভেবে দেখো। তাহলে জিডিএস শূন্য হলে, জিডিএস ইকুয়াল টু জিরো হলে কন্ডিশন কি হবে, ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি হবে। এইটা কন্ডিশন নিরক্ষীয় অঞ্চলে ওমেগার মান এমন যদি হয়, এটাকে আমি ওমেগা জিরো দিয়ে প্রকাশ করছি, তাহলে ওমেগা জিরো স্কোয়ার আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো যখন হবে তখন আমরা মনে করছি জিডিএস ইকুয়াল টু জিরো। তাহলে জিডিএস ইকুয়াল টু জিরো মানে ওমেগা জিরো স্কোয়ার আর ইকুয়াল টু জি। এইটা তো ওমেগাটা জেনারেল, তাহলে ওমেগার একটা পার্টিকুলার ভ্যালু যখন হবে এবং সেই যদি এই রিলেশনটা ফলো করে তাহলে সেক্ষেত্রে কী হয়, অভিকর্ষ ত্বরণ শূন্য হবে। তাহলে এই অবস্থায় আমাকে নির্ণয় করতে হবে কি, দিনের দৈর্ঘ্য কত হবে। এই অবস্থায় আমাকে নির্ণয় করতে হবে ঘূর্ণন কৌণিক বেগ কত হবে, ওমেগার মানই বা কত হবে। ওকে, তাহলে দেখো এই সমীকরণটাকে যদি আমরা ইউজ করি প্রথমটার ক্ষেত্রে দুটো কোয়েশ্চেন রয়েছে। তাহলে ওমেগা জিরো আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো যেহেতু ওমেগা জিরো স্কোয়ার আর ইকুয়াল টু জি, তাহলে ওমেগা জিরো সমান হয়ে যাবে কত, রুট ওভার অফ জি আপন আর। ওকে, তাহলে এখান থেকে ঘূর্ণন বেগটা পাবে। তাহলে এখানে কী করবে, জি এর মানটা বসিয়ে দাও 9.8 বা 10 গিভেন আছে, 10 বসিয়ে দিবে, কোনো সমস্যা নেই, 10 বসিয়ে দিবে। আর আর এর মানটা 6400 কিলোমিটার, তাহলে 6400 ইন্টু 10⁻³ এইটা বসিয়ে দিলে রেডিয়ান পার সেকেন্ডে যে আনসারটা ওরা এখানে চাইছে সেই আনসারটা পেয়ে যাবে। এটা প্রথম কেসটা। ওকে, দ্বিতীয় পার্টটাতে কি বলছে দেখো, যে ওই ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে, তাহলে দিনের দৈর্ঘ্য এখান থেকে পাবে। তাহলে দেখো যেহেতু ওমেগা জিরো ইকুয়াল টু রুট ওভার অফ জি বাই আর, তাহলে ওমেগা জিরো মানে 2π/t আমি বললাম, তাহলে 2π/t সমান হয়ে যাবে রুট ওভার জি বাই আর। তাহলে এইখান থেকে দেখো টি পেয়ে যাবে কত, 2π রুট ওভার আর বাই জি। এইটা খুব একটা ইম্পর্ট্যান্ট রিলেশন, এই রিলেশনটা অনেক জায়গায় পাওয়া যায় এবং এর মানটা তোমরা মনে রাখতে পারো, এটা কিন্তু 84 মিনিট বা 1.4 আওয়ার হয়। ওকে, তো এইটা যদি তোমরা বসাও 2π রুট ওভার 6400 কিলোমিটার ইন্টু 10⁻³ আপন 10, তো এইটা তোমরা পেয়ে যাবে কত, 84 মিনিট অলমোস্ট, যেটার মানে হচ্ছে 1.4 আওয়ার। এটা সেকেন্ড আসবে, সেটাকে আমি মিনিটে লিখলাম ডাইরেক্ট, কারণ এই রেজাল্টটা আমার মনে থাকে। টি ইকুয়াল টু 2π রুট ওভার আর বাই জি, এটা অনেক জায়গায় প্রয়োজন হয়। ঠিক আছে, আর বাকি এই ক্যালকুলেশনটা তোমরা করবে। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, যদি দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং তাদের ঘনত্ব যথাক্রমে D1 ও D2 হয়, তাহলে প্রমাণ করো যে ওই দুটি গ্রহের অভিকর্ষ ত্বরণের অনুপাত R1 D1 ইকুয়াল টু R2 D2। দুটো গ্রহ, ঠিক আছে। তাহলে প্রথম আমি ঘনত্বের সঙ্গে যে সম্পর্কটা নির্ণয় করেছিলাম অভিকর্ষ ত্বরণে, সেটা লিখছি। দেখো জি ইকুয়াল টু, এমনিতে আমরা কত জানি, জি এম আপন আর স্কোয়ার, যদি ক্যাপিটাল আর লিখি। দেখো এমটাকে আমরা আয়তন ইন্টু ঘনত্ব লিখতে পারি, তাহলে এইটা সমান কত, ঘনত্ব যদি রো হয়, আয়তন যদি ভি হয়, রো ইন্টু ভি লিখতে পারি, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। আর ভিটাকে আমরা যদি 4/3 আর স্কোয়ার লিখি, ইন্টু দেখো রো ইন্টু 4/3 আর কিউব, তাহলে দেখো কেটে গেল। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 4/3 জি পাই রো ইন্টু আর, ভেবে দেখো। তার মানে এই যে স্মল জিটা, জি পাই তো কনস্ট্যান্ট, রো আর এর সঙ্গে সমানুপাতিক, তার মানে আমরা বলতে পারি জি প্রপোর্শনাল টু রো আর। তাহলে দেখো দুটো গ্রহ, একটার ব্যাসার্ধ R1 একটা D1, তাহলে রো R1 D1 ইজ টু R2 D2, সিম্পল। তাহলে দেখো অতএব আমরা বলতে পারি G1/G2 ইকুয়াল টু হয়ে যাবে দেখো R1 D1 আপন R2 D2 ডাইরেক্ট। অতএব G1 ইজ টু G2 সমান R1 D1 ইজ টু R2 D2। ওকে, সিম্পল। যখন আমরা ঘনত্বের সঙ্গে রিলেশনটা রাইট করে নেবো তখন এটা অটোমেটিক্যালি আমাদের অনুপাতটা চলে আসবে। নেক্সট দেখো কি বলছি, পৃথিবীর 32 কিলোমিটার গভীরতায় কোনো বস্তুর ওজনের শতকরা কত হ্রাস পাবে নির্ণয় করো। তাহলে 32 কিলোমিটার গভীরতায় দেখতে হবে যে অভিকর্ষ ত্বরণ কত হচ্ছে। পৃথিবী থেকে এক্স গভীরতায় যে অভিকর্ষ ত্বরণের রাশিমালা ছিল, জিডের সমান কী হয় বলো, জি ইন্টু 1 - x/r, এটি ছিল ফর্মুলা। ওকে, তাহলে আমরা দেখব যে সেখানে 32 কিলোমিটার গভীরতায় জিডেসটা কত হচ্ছে, কোনো বস্তুর ওজনের শতকরা হ্রাস বলছে। তাহলে শতকরা হ্রাস যদি আমরা নির্ণয় করতে চাই, আমি এইভাবে করতে পারি, শতকরা হ্রাস মানে কত, যে জি ড্যাশ মাইনাস জি আপন জি ইন্টু 100, এটা শতকরা হ্রাস। তার মানে এই বিষয়টা আমাকে নির্ণয় করতে হবে। তো ভেরি সিম্পল, দেখো এটাকে যদি আমি জি ড্যাশ আপন জি করে নিই, ইকুয়াল হয়ে যাচ্ছে 1 - x/r, তাহলে x/r হয়ে যাবে দেখো 1 - জি ড্যাশ আপন জি।
ওকে, 1 মাইনাস জি ড্যাশ আপন জি। তাহলে জি মাইনাস জি ড্যাশ আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জি ম্যাগনিটিউডটাতে কী হবে, আপন জি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই আর। তার মানে যদি আমরা উল্টো করি, ভেবে দেখো, যদি আমরা এইটা বলি, যেহেতু হ্রাস সেহেতু নেগেটিভ, এইটা আমরা নেগেটিভ আসা উচিত, কারণ হ্রাস। তাহলে দেখো আমরা যদি বলি যে জি মাইনাস জি ড্যাশ আপন জি ইন্টু 100, তাহলে সেটা হয়ে যাবে দেখো এক্স বাই আর ইন্টু 100। ওকে, তাহলে দেখো এক্সটা গিভেন আছে, তাহলে এইটাই হচ্ছে শতকরা পরিবর্তনটা। তাহলে এক্স কত, 32 কিলোমিটার, আপন দেখো আর কত 6400 কিলোমিটার ইন্টু কত 100। ওকে, তাহলে দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে 32/64 1 2 মানে 0.5। তাহলে যদি 100 দিয়ে গুণ আছে তাহলে এটা পার্সেন্টেজ, তাহলে 0.5% হ্রাস পাবে। এইটা দেখো, এটা ম্যাগনিটিউডটাই হ্রাস পাবে মানে কি, হ্রাস পাবে মানে কি, জিডেস সেটা হচ্ছে কম হবে, জিডেসটা কম হবে, হ্রাস পাবে মানে জি বেশি জিডেস কম। তাহলে দেখো জিডেস মাইনাস জি বাই জি এর নেগেটিভ টার্ম অ্যাকচুয়ালি, তাহলে জি মাইনাস জিডেস বাই জি এটা অ্যাকচুয়ালি পজিটিভ টার্ম। ওকে, যদি আমরা যখন হ্রাস পাবে বলছি তাহলে আমরা নেগেটিভ সাইন এলেও কোনো সমস্যা নেই, কাজে আমরা জিডেস মাইনাস জি বাই জি ইন্টু 100ও করতে পারি, জি মাইনাস জিডেস বাই জি ইন্টু 100ও করতে পারি, শুধুমাত্র ডিফারেন্স কী হবে, একটা নেগেটিভ সাইনের ডিফারেন্স হবে, ম্যাগনিটিউডটা একই আসবে। নেগেটিভ সাইন কেন আসবে, কারণ যেহেতু হ্রাস পাচ্ছে তাই। তাহলে আমরা যদি এটাকে উল্টো করি জিডেস মাইনাস জি আপন জি, তাহলে মাইনাস আসবে, আসাই উচিত, কারণ যেহেতু হ্রাস পাচ্ছে। ওকে, চলো নেক্সট। বলছি একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু তাদের উভয়ের ঘনত্ব সমান। যদি ওই গ্রহ পৃথিবীর ক্ষেত্রে মুক্তি দ্রুতি যথাক্রমে ভিপি এবং ভি হয়, তাহলে প্রমাণ করে যে ভিপি ইকুয়াল টু 2v। মানে অন্য গ্রহে আমাকে দেখতে হবে তার মুক্তি বেগটা কত। ওকে, যে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু তাদের উভয়ের ঘনত্ব সমান বলা হয়, তাহলে মুক্তিবেগের যে রাশিমালাটা সেটাকে ঘনত্ব দিয়ে আর রেডিয়াস দিয়ে প্রকাশ করা যায়। এমনিতে মুক্তিবেগের যে রাশিমালাটা হয় আমরা জানি ভি ইকুয়াল টু জেনারেলি রুট ওভার টোয়াইস জি এম আপন আর, এটা হয়। তাহলে এমটাকে যদি আমরা ওই আয়তন ইন্টু ঘনত্ব লিখি তাহলে কত হবে দেখো 2g আপন আর ইন্টু ঘনত্ব হচ্ছে যে রো, আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে একটা আর হচ্ছে যে কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে, আর স্কোয়ার থাকবে, তাই তো, এখানে থাকবে আর স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি যেটা হবে রুট ওভার 8g আপন 3 পাই ইন্টু রো ইন্টু আর স্কোয়ার। তাহলে দেখো এইটা হচ্ছে যে ভি। তাহলে ভি দেখো ডেনসিটি আর রেডিয়াসের উপর কীভাবে ডিপেন্ড করছে না, ভি আমি বলতে পারি দেখো প্রপোর্শনাল টু রুট রো ইন্টু আর, কারণ দেখো আরটা স্কোয়ার আছে তাহলে বাইরে বেরিয়ে যাবে, রুট রো ইন্টু আর এটা হচ্ছে। তাহলে দেখো যদি আমরা ওই গ্রহটার পৃথিবীর কথা বলি, মানে ভিপি আপন ভিই, ভিপি হচ্ছে ওই গ্রহটা আর ভি হচ্ছে কি পৃথিবীর, তাহলে এইটা হয়ে যাবে দেখো রুট ওভার অফ রো পি আপন রো ই ইন্টু আর পি আপন আর ই। এবার দেখো গিভেন কি রয়েছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে কি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে কি আর পি ইকুয়াল টু বলা আছে 2 ইন্টু আর ই, কিন্তু তাদের ঘনত্ব উভয়ের ঘনত্ব সমান, ঘনত্ব সমান হলে তাহলে এটা আমরা কেটে যাবে, তাহলে তো ঘনত্ব কথা বলার প্রয়োজন নেই, ডাইরেক্ট প্রপোর্শনাল টু আর হয়ে যাচ্ছে। তাহলে আর পি আপন আর ই কত হবে, ইকুয়াল টু 2, তাহলে এটা তো কেটে যাচ্ছে, তাহলে ভিপি আপন ভি সমান হয়ে যাবে এটা তো 1 ইন্টু আর পি আপন আর ই হচ্ছে 2, তার মানে দেখো ভিপি ইজ ইকুয়াল টু 2v, ডাইরেক্ট আমরা এভাবে বলতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন, কত শক্তির প্রয়োজন, 10 কেজি ভরের একটা বস্তু আছে, পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন। তাহলে মুক্তি পাওয়ার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা হচ্ছে তার বাইন্ডিং এনার্জির সঙ্গে সমান, আমি থিওরি পড়ানোর সময় এটা বলেছিলাম। তাহলে মনে করো এটি যদি পৃথিবী পৃষ্ঠ হয়, সাপোজ এই পৃথিবী পৃষ্ঠের উপর যদি কোনো একটা বস্তু থাকে তার বাইন্ডিং এনার্জি কত হবে, এটি যদি পৃথিবীর ভর হয় ক্যাপিটাল এম সেন্টারে, তাহলে বাইন্ডিং এনার্জি মানে কত হবে, এর যে পোটেনশিয়াল এনার্জি বস্তু, কারণ যেহেতু বস্তুটা স্থির আছে, যদি বস্তুটা গতিশীল হতো তাহলে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির সাম হতো, কিন্তু যেহেতু বস্তুটা স্থির আছে তাহলে এর বাইন্ডিং এনার্জি কত হবে, দেখো এই স্মল এম ভরের বস্তুটার যে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি হবে সেইটা হচ্ছে যে পোটেনশিয়ালের সঙ্গে সমান, মড বি যদি আমরা বলি তাহলে সেটা জি ক্যাপিটাল এম স্মল এম আপন আর, বাইন্ডিং এনার্জির যে ভ্যালুটা বা বাইন্ডিং এনার্জি হচ্ছে মড অফ দিস, মানে মাইনাস সাইনটা হবে না। ওকে, তাহলে এইটাকে বাইন্ডিং এনার্জি বলা এই ম্যাগনিটিউডটাকে। তাহলে দেখো
কত শক্তির প্রয়োজন? এই শক্তিটাই প্রয়োজন। তাহলে এই শক্তিটা আমরা কী করে নির্ণয় করতে পারবো? দেখো ক্যাপিটাল এম এবং জি তো গিভেন নেই, কিন্তু জি আর গিভেন আছে। জি এম ইকুয়াল টু লিখতে পারি কি জি আর স্কোয়ার। আমরা জানি কি, যেহেতু দেখো জি ইকুয়াল টু কি আমরা জানি জি এম আপন আর স্কোয়ার। তাহলে জি এম ইকুয়াল টু আমি কিন্তু লিখতে পারবো জি আর স্কোয়ার। তাহলে দেখো এইটা যদি এখানে আমরা পুট করি, তাহলে যে বাইন্ডিং এনার্জিটা পাওয়া যাবে সেইটা কত না হচ্ছে যে জি আর স্কোয়ার ইন্টু স্মল এম আপন আর। তাহলে আরটা কেটে গেল, তাহলে এম জি আর হবে, এম জি আর। তাহলে এম দেখো 10, জিটা কত গিভেন আছে 9.8, এবং আরটা হচ্ছে 6400 কিলোমিটার আছে। তাহলে এটাকে আমরা এক কাজ করি 6400 ইন্টু 10⁻³ করে নিই মিটারে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 98 ইন্টু 64 ইন্টু 10⁻⁴। ওকে, আর একটু ক্যালকুলেশন করবে, তাহলে ওটা চলে আসবে 6.23 ইন্টু 6.27 ইন্টু 10⁸ জুল। ওকে, কিলোমিটার থেকে মিটার, তাহলে 3 2 5টা হতো না, 5 হবে এটা, সরি 5। আর এই শূন্যটা এটার সঙ্গে গুণ করে 98 ইন্টু করে দিয়েছি, তাহলে এইটা ইন্টু 5টা, এখান থেকে 3টে জিরো চলে আসবে, তাহলে এটা 10⁸ জুল পেয়ে যাবে। একটু জাস্ট ক্যালকুলেশনটা করবে। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে। আচ্ছা, ওই উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষে স্থাপন করার জন্য মোট শক্তির প্রয়োজন তা নির্ণয় করো। ধরে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ হতো এবং জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তাহলে মনে করো দিস ইজ আর্থ, এবং এই পৃথিবীকে কেন্দ্র করে এখানে যে বৃত্তপথে ঘুরছে যে স্যাটেলাইটটা, তার ভর হচ্ছে যে স্মল এম। সাপোজ এটা যদি এইভাবে দেখায় তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এইটা মনে করো স্যাটেলাইটটা এখানে এইরকম একটা কোনো পজিশনে আছে, তাহলে এই ডিস্টেন্সটা যেটা সেটা হচ্ছে আর ইকুয়াল টু 7000 কিলোমিটার। ওকে, পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তপথে 1000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে। ওই উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষে স্থাপন করার জন্য মোট কত শক্তির প্রয়োজন? এখানে জাস্ট স্থাপন করতে হবে, ভেবে দেখো। তাহলে এর যে এনার্জি হবে, এর যে টোটাল এনার্জি হবে, সেই এনার্জিটাই প্রয়োজন হবে। তাহলে এইখানে যদি আমি জাস্ট একে স্থাপন করি, তাহলে এর এনার্জি কত হবে? শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই এনার্জিটা কত হবে দেখো, সেই এনার্জিটা যেটা হবে ইউ, অ্যাকচুয়ালি সেই পোটেনশিয়াল এনার্জিটা হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম আপন স্মল আর। এই এনার্জিটা প্রয়োজন। তাহলে এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, তাহলে এই ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এনার্জিকে দিতে হবে। তাহলে প্রয়োজনীয় শক্তি আমরা যদি বলি, প্রয়োজনীয় শক্তি যদি আমরা বলি E is equal to mod U, so that is equal to G capital M small m upon R। এখন দেখো যেহেতু আমরা জিএমটাকে জি আর স্কোয়ার লিখতে পারি, ওকে, জিএমটাকে আমরা জি আর স্কোয়ার লিখতে পারি, তাহলে এইভাবে লিখবো জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল এম আপন আর। তাহলে দেখো এই স্মল আর ক্যাপিটালের মধ্যে ডিফারেন্স, স্মল আরটা হচ্ছে পুরো ব্যাসার্ধ, মানে পুরো অরবিটটার ব্যাসার্ধ, আর ক্যাপিটাল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা সেন্টার থেকে দেওয়া আছে স্মল আরটা। তাহলে দেখো এখানে ভ্যালুগুলো পুট করতে হবে তোমাকে। জি এর মান হচ্ছে যে 10 ধরতে বলছে, আর হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6400 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু স্মল এম হচ্ছে যে কত 1000 কেজি ভর, তাহলে 10⁻³ ডিভাইড বাই স্মল আর কত বলছে 7000 কিলোমিটার, 7000 কিলোমিটার। তো এইটা তোমরা একটু ক্যালকুলেশন করলে কিন্তু এই এনার্জিটা ইন জুল তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটাকে একটু করে দিই। চলো এইদিকে ক্যালকুলেশনটা একটু সামান্য যতটা সম্ভব করে দিচ্ছি এই পেজের মধ্যেই। তাহলে দেখো এখানে কতগুলো শূন্য আছে, দেখো প্রথমে এখানে 3 4টা শূন্য, 4 এখানে 4টা শূন্য হচ্ছে স্কোয়ার, 8টা শূন্য, এখানে 6টা 14টা শূন্য আছে টোটাল। উপরে 14টা শূন্য আছে, তার থেকে যদি 3টে শূন্যকে তুমি বাদ করে দাও তাহলে 11টা শূন্য হবে, তাহলে 64 হোল স্কোয়ার, মানে 64 ইন্টু 64 আপন 7 ইন্টু হয়ে যাবে 10⁻14, 10⁻11, 10⁻11 হবে, তাই তো। 64 ইন্টু 64, এখানে দেখো 6 4 10,
3 13 কি 14, 14 থেকে 3টে বাদ দিয়ে দেওয়া নিচে। তাহলে এটা যদি তোমরা কাটাকুটি করো তাহলে একটা যে রেজাল্টটা পাবে সেইটাই এই রেজাল্টটা আসবে। 64 ইন্টু 64 আপন 7, 64 ইন্টু 64 ডিভাইড বাই 7, 5.85 আসছে। তো 5.85 আসছে, সেক্ষেত্রে এটা আসছে কত দেখো 585, 585.14 ইন্টু 10⁻11 জুল। তো একটা শূন্য যদি আমি এদিকে নিয়ে নিই তাহলে এটা 58.5 ইন্টু 10⁻10 জুল আসছে। ওকে, তাহলে এইখানে তো মুশকিল হয়ে গেল, ভেলোসিটিটা বলা উচিত ছিল এত ভেলোসিটি নিয়ে যাবে। যদি দেখো এখানে আমরা শুধুমাত্র স্থিতিশক্তি নিয়েছি, গতিশক্তি যদি নেওয়া হয়, যেটা মনে হচ্ছে আনসারটা দেখে তাতে করে গতিশক্তি নিতে বলছি, কিন্তু কোয়েশ্চেন এটা ক্লিয়ার নেই। ওকে, তাহলে দেখো এর সঙ্গে যদি আমরা গতিশক্তিটাকে অ্যাড করি, গতিশক্তি হচ্ছে কত, হাফ mv স্কোয়ার। দেখো এর সঙ্গে যদি আমরা গতিশক্তিটাকে অ্যাড করি, গতিশক্তিটা যদি অ্যাড করি কাইনেটিক এনার্জি, তাহলে কত হবে, হাফ m ইন্টু ভি স্কোয়ার। কৃত্রিম উপগ্রহের যে ভেলোসিটি ভি ইকুয়াল টু √/gr হয়, তাহলে হাফ ইন্টু m ইন্টু এটা হবে g ইন্টু r, তার মানে এটা হয়ে গেল 1/2 mgr। তো এইটা যদি আমরা অ্যাড করি, যে এনার্জিটা পাবো হাফ ইন্টু স্মল এমটা কত দেওয়া আছে দেখো 1000 কেজি, তার মানে 10⁻3, জিটা হচ্ছে যে 10, আর হচ্ছে যে 7000 কিলোমিটার, তাহলে 7000। আচ্ছা আগেরগুলো আমি কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাইনি না, চৌষট্টিশোটাকে নিয়ে গেলাম কিন্তু 7000 টাকা তো নিয়ে যায়নি। তাহলে 10⁻3 কেজি ঠিকই ছিল, 6400 কিলোমিটার, এইখানে একটা 10⁻3 হবে, কারণ দেখো 7000 কিলোমিটার ইন্টু 10⁻3 করলে মিটার হবে, এখানে 6400 ইন্টু 10⁻3 কিলোমিটারটা মিটার হয়েছে, 10 ঠিক আছে, 1000 কেজি ঠিক আছে। তাহলে এইখানে যদি একটা 10⁻3 হয় তাহলে তো এই 10⁻3 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি যেটা হবে শূন্য করা থাকছে, 6 4 10, একে 11, 11 থেকে যদি 3টে শূন্য বাদ দিয়ে দাও, 11 থেকে যদি 3টে শূন্য বাদ দিয়ে দাও তাহলে 8 হয়। তাহলে দেখো এইটা একটু চেঞ্জ করতে হবে ক্যালকুলেশনটা। ওকে, 64 ইন্টু 64 বা 64 স্কোয়ার, 6 4 10 একে 11, 11 থেকে 3টে বাদ দিলে 10⁻8 আপন 7, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে, 64 ইন্টু 64 ডিভাইড বাই 7, 585.14 ইন্টু 10⁻8, ঠিক আছে, এত জুল। আর এইখানে কত আসছে দেখো 7000 ইন্টু 10⁻3 হবে, কিলোমিটার ছিল, তাহলে এইখানে চলে আসছে তোমার 5। ওকে, টেন টু দ্য পাওয়ার 6, 5 7 35 ইন্টু 3 3 6 3 9, 10 টু দ্য পাওয়ার 9। তাই যদি তোমরা 10 টু দ্য পাওয়ার 8 করতে চাও 350 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, এটা কিন্তু জুল। এবারে দেখো এই যে এই এনার্জিটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি নেগেটিভ ছিল, এটা আমি টোটাল এনার্জি লিখে দিয়েছিলাম কারণ কাইনেটিক এনার্জি ছিল না বলে। তাহলে এইটাকে যদি আমি শুধুমাত্র ইউ হিসাবে নির্ণয় করি তাহলে কিন্তু এই নেগেটিভটা আসবে সব জায়গাতেই। ওকে, এইটা হবে, তাহলে টোটাল এনার্জিটা দেখো এই দুটোর যোগফল হবে, তাহলে টোটাল এনার্জি কত হবে, মানে প্রয়োজনীয় শক্তি যদি আমরা বলি
প্রয়োজনীয় শক্তি যেটা হবে সেটা ইকুয়াল টু কত ছিল এদিকে -585 -585 মানে এটা যে নেগেটিভ তার টোটালটা হবে আর কি। প্রথমে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল, তারপরে প্রয়োজনীয় শক্তি নির্ণয় করব। তাহলে দেখো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল ই যেটা হবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত 350 আর পোটেনশিয়াল এনার্জি কত ছিল 585 -585.5 ইন্টু 10⁸ ওকে, তাহলে -350। তাহলে দেখো এটা আসছে 235 235.14 ইন্টু 10⁸ নেগেটিভ। 3.43 তো আসছে না। কোয়েশ্চেন নাম্বার 21, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমরা যদি দুটো এদিকে নিয়ে আসি তাহলে -2.35 ইন্টু 10⁻10 জুল এইটা আসছে। তার মানে যেটা প্রয়োজনীয় শক্তি হবে সেটা পজিটিভটা হবে। প্রয়োজনীয় শক্তি 2.35 ইন্টু 10⁻10 জুল, কিন্তু এখানে আনসার আছে 3.43। মনে তো হচ্ছে কোথাও ভুল হয়নি, তোমরা একবার দেখবে ক্যালকুলেশনটা, কমেন্টে জানাবে যদি কোথাও মনে হচ্ছে যে ক্যালকুলেশনে মিস্টেক করেছি। ওকে, ইউ নেগেটিভ, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি পজিটিভ, দুটো যোগ করলে টোটাল এনার্জি নেগেটিভ আসবে। প্রয়োজনীয় শক্তি ওই পরিমাণ এনার্জি দিতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো। পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে এবং 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন করে পৃথিবীর ভর নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে ঘুরছে বলছে। ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতা যদি বলছে তার মানে এখানে রেডিয়াসটাকে সহ আমাকে নিতে হবে। ওইখানে আগের থেকে কী বলা ছিল, কেন্দ্র থেকে বলা ছিল। তাহলে যদি পৃথিবীর রেডিয়াস আর হয় আর এটা যদি এইচ হাইট হয় তাহলে এইখানে এই এইচটা হচ্ছে যে 500 কিলোমিটার। ওকে, বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে এবং 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন করে। তার মানে টি ইকুয়াল টু পর্যায়কাল হচ্ছে 98 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি 98 ইন্টু 60 এত সেকেন্ড। পৃথিবীর ভর নির্ণয় করো। তাহলে কৃত্রিম উপগ্রহের যে পর্যায়কাল সেটা নির্ণয় করতে হবে। তো সেখান থেকে পৃথিবীর ভরটা নির্ণয় করতে হবে। জি ক্যাপিটাল আর সব দেওয়া আছে। ওকে, তাহলে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমরা কি জানি যে ভি হয়, ভি সমান হচ্ছে √ওভার GM বাই আর প্লাস এইচ। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা হয় GM ইকুয়াল টু GR²। তাহলে √ওভার অফ GR² আপন আর প্লাস এইচ। আর টি হচ্ছে কত না 2πr, মানে আর বলতে আর প্লাস এইচ আপন ভি। টি ইকুয়াল হচ্ছে 2πr আপন ভি। ওকে, তাহলে ভি কত হবে বলো 2πr আপন টি। এখানে আর বলতে আর প্লাস এইচ, তাহলে কত হবে 2π ইন্টু আর প্লাস এইচ আপন টি। ওকে, এবার দেখো এইখানে তোমাকে কী করতে হবে, যদিও ক্যাপিটাল জি এর মান দেওয়া ছিল তবু আমি জিএমটাকে GR² কনভার্ট করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে তোমাকে টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু হবে দেখো √ওভার আর প্লাস এইচ আপন GR² ইন্টু 2π ইন্টু আর প্লাস এইচ। তাই তো, কোনাকুনি যদি গুণ করি দেখো তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2π ইন্টু আর প্লাস এইচ, আর এটি যেদিকে আসে √ওভার অফ আর প্লাস এইচ আপন GR²। ওকে, তাহলে এটা তুমি এভাবে লিখতে পারবে, দ্যাট ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ টু দ্য পাওয়ার 3/2 ইন্টু 2π আপন √ওভার অফ GR²। এইভাবে লিখতে পারবে। তো এইখান থেকে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, একটু ক্যালকুলেশনটা জটিল হচ্ছে, তাহলে আমরা এইখান থেকে কিন্তু পৃথিবীর ভর নির্ণয় করতে পারবো।
কিন্তু পৃথিবীর ভরটা নির্ণয় তো কিন্তু করতে পারবো না, আমি তো অলরেডি বসিয়ে দিয়েছি। তাহলে ইন টার্মস অফ এমই রাখতে হতো, এমটাই তো নির্ণয় করতে বলছে, এমটাই তো নির্ণয় করতে বলছে। তাহলে এটা আর প্লাস এইচের না ফর্মে না লিখে এম এর ফর্মেই রাখতে হবে। তাহলে এম এর ফর্মে যদি আমরা রাখি, দেখো তাহলে এই জি আর স্কোয়ার যেটা রয়েছে এটাকে জি এম রাখো, জি এম আপন আর প্লাস এইচ, বাস এখান থেকে সোজা হবে। তাহলে বর্গ করে দাও, তাহলে 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ আপন টি ইকুয়াল টু জি এম আপন আর প্লাস এইচ। তাহলে এখান থেকে জি এম নির্ণয় করবো, সেখান থেকে এম নির্ণয় করবো। নেক্সট পেজে করি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বলি, তাহলে জি এম সমান হচ্ছে টি স্কোয়ার ইন্টু জি এম সমান হচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচের, তো হোল কিউব হওয়া উচিত ছিল। কারণ কে প্লাস লটা আসবে তো টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ওকে, তাহলে এইখান থেকে যদি আমরা এম নির্ণয় করতে চাই, তাহলে দেখো কী হবে, 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব আপন টি স্কোয়ার ইন্টু জি। ক্লিয়ার? তাহলে দেখো এইখানে মানগুলি উপরে বসিয়ে দাও। 4 ইন্টু, একটু ক্যালকুলেশনটা বড় হবে, 3.14 হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ কত হবে দেখো, এইচ বলা আছে 500 কিলোমিটার, আর তো জানি আমরা 6400 প্লাস 500। ওকে, তাহলে কিলোমিটারটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, ইন্টু 10⁻³ এইটার হোল কিউব আপন টি স্কোয়ার মানে কত দেখো, 98 ইন্টু 60 হোল স্কোয়ার ইন্টু জি এর ভ্যালুটা বসাবে, গিভেন আছে 6.67 ইন্টু 10⁻11। বাস এইটা করলে কিন্তু কেজিতে আনসারটা আসবে। ওকে, তো আনসারটা তোমরা নির্ণয় করে আমাকে বলবে কমেন্টে। যে কোনো আনসার যদি না মিলে তোমাকে বলবে, আমি দেখবো যে রিচেক করবো। ওকে, একটা তো আমরা দেখলাম নিজেরাই যে ওটা প্রবলেম হচ্ছে। পৃথিবীর ওপর রাখা কোনো বস্তুর ওজন 63 নিউটন, বস্তুটাকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে গেলে এর উপর অভিকর্ষজ বল কত হবে, মানে ওজনটা কত হবে অর্ধেক উচ্চতায়। সেম এটা পৃথিবী থেকে অর্ধেক উচ্চতায় নিয়ে ব্যাসার্ধের অর্ধেক, মানে এইচ ইকুয়াল টু আর বাই 2। তাহলে দেখো জি ড্যাশ ইকুয়াল টু কত হবে, জি আর স্কোয়ার আপন আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখানে বলছি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, মানে কি এইচ ইকুয়াল টু কি গিভেন আছে আর বাই 2, তাহলে এটা বসিয়ে দাও। তাহলে জি আর স্কোয়ার আপন আর প্লাস আর বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে যে জি আর স্কোয়ার আপন 2r প্লাস আর 3r 9r স্কোয়ার ইন্টু 4। তার মানে আলটিমেটলি দেখো জি ড্যাশ ইকুয়াল টু কত এলো, আর স্কোয়ার কেটে যাবে, তাহলে 4g আপন 9। তাহলে জি এর মান তো দেওয়া আছে, মানে এমজির মান দেওয়া আছে, তাহলে এম জি ড্যাশ ইকুয়াল টু 4/9 ইন্টু এমজি। ওকে, আর এমজি হচ্ছে 63 নিউটন, তাহলে 4/9 ইন্টু 63, 7 9 63, 68 28 নিউটন। ওকে, সো দিস ইজ এমজি ড্যাশ মানে অভিকর্ষ বল। ওকে, তাহলে দেখো আমাদের যে বেসিক নিউমারিক্যালসের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি সবই করে ফেললাম। তো অবশ্যই তোমরা এই পিডিএফটা চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে। লাস্ট 1 মাস আমি ভেবেছি যে তোমাদের পুরো কোর্সটা একটা ওয়ান শট ভিডিও করে করে তোমাদের পুরো কোর্সটা একবার রিভিশন করে দেবো, কোশ্চেন আনসার ডিসকাস করে দেবো। ওকে, চলো আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।